সারা বিশ্বে উদযাপন করা হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। রীতি অনুযায়ী দিনের প্রথম প্রহরে বড়দিনের মূল আয়োজনের শুরু হয় যিশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেমে। বড় আয়োজন হয় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বেসিলিকাতেও। বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সেখানে বড়দিনের প্রার্থনায় অংশ নেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ লিও। এছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় দিনটি। সৃষ্টি ঘটকের রিপোর্ট। বড়দিনে মেতে উঠেছে যিশুর জন্মভূমি বেথেলহেম। আলোর মালায় সেজে উঠেছে গোটা শহর। চার্চ অব দ্য ন্যাটিভিটির সামনে বসানো ঢাউস ক্রিসমাস ট্রি। মধ্যরাতের প্রার্থনা শেষ হওয়ার পরেই সেটি ঘিরে নাচতে শুরু করেন খ্রিস্টান তরুণ তরুণীরা। রাতের আকাশ আলোকিত করে মনোমুগ্ধকর আতশবাজি। আনন্দোৎসবে মেতেছে রোমের ভ্যাটিকান সিটিও। বড়দিন উপলক্ষে বুধবার প্রথম বার্তা দিলেন চতুর্দশ পোপ লিও। আর প্রথম বার্তাতেই তার মুখে শোনা গেল বিকৃত অর্থনীতি। একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে গরিব দুস্থদের সাহায্যের বার্তাও দিয়েছেন। ইতালির ভ্যাটিকানে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বড়দিনের প্রার্থনায় পোপ লিও গাজা ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কথা তুলে ধরেন। গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়েও আবেগঘন বক্তব্য দেন পোপ লিও। জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্র জুড়ে উদযাপন করা হচ্ছে বড়দিন। বিশেষ এই দিনে দেশটির নিউ ইয়র্ক, মেক্সিকো, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা সহ বিভিন্ন শহর সেজে উঠেছে চোখ ধাঁধানো সাজে। এছাড়া বিশেষ এই দিনে নিজ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এক নৈশভোজে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম প্রহরে বিশ্ববাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান তিনি। এদিকে বড়দিনের প্রথম প্রহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে দেয়া ভাষণে পুতিনের নাম উল্লেখ না করলেও তার প্রতি ইঙ্গিত করে মৃত্যু কামনা করেন তিনি। একই সঙ্গে দেশবাসীর প্রতি শান্তির জন্য প্রার্থনার আহ্বান জানান যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বড়দিনের প্রার্থনায় দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা কামনা করেছেন সেখানকার খ্রিস্টান ধর্মের মানুষজন। সিরিয়ার রাজধানী দামেস্কো ছাড়াও আলেপ্পো, কামিশলি সহ বিভিন্ন শহরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দিনটি উদযাপন করা হচ্ছে। এদিকে অন্যান্য দেশের মতো প্রতিবেশী দেশ ভারতেও বড়দিন উপলক্ষে চলছে চোখ ধাঁধানো নানা আয়োজন। দেশটির গির্জাগুলোতে বড়দিনের প্রার্থনায় অংশ নিয়েছেন হাজারো ধর্মপ্রাণ খ্রিস্টান মানুষজন। সৃষ্টি ঘটক, ৭১। যুদ্ধের শব্দ, ধ্বংসস্তূপ আর শোকের দীর্ঘ সময় পেরিয়ে গাজায় এসেছে আরও একটি বড়দিন। তবে এই বড়দিন আনন্দের চেয়ে বেশি প্রার্থনার, উৎসবের চেয়ে বেশি আশার। ২ বছর ধরে চলা সংঘাতের পর যুদ্ধবিরতির মধ্যেই সীমিত পরিসরে বড়দিন উদযাপন করেছেন গাজার ফিলিস্তিনি খ্রিস্টানরা, যেখানে হাসির আড়ালে লুকিয়ে আছে হারানোর বেদনা। আরও থাকছে রিপোর্টে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। গাজার দেইর আল লাতিন চার্চে জড়ো হন ফিলিস্তিনি খ্রিস্টানরা। চার্চের ভেতরে মোমবাতির আলো, নীরব প্রার্থনা আর শান্ত সুরের মধ্য দিয়ে তারা স্মরণ করেন বড়দিনের তাৎপর্য। আমাদের আনন্দ কমে গেছে, কারণ আমরা টানা ৩ বছর ধরে ঠিকভাবে বড়দিন পালন করতে পারিনি। যেখানে আমরা খ্রিস্টকে সম্মান জানাই সেই ঘরেই যেতে পারিনি। বেথলেহেমে যাওয়ার স্বপ্ন ছিল, কিন্তু যুদ্ধ সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি। গাজার মানুষ জানে যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে। এই অনিশ্চয়তার মাঝেই বড়দিনের প্রার্থনায় তারা শান্তির কথা বলেন, ভবিষ্যতের কথা ভাবেন। আমাদের সন্তানরা যেন যুদ্ধ নয়, একটি সুন্দর জীবন দেখে, এই প্রার্থনাই করছি। কিন্তু বাস্তবতা আবারও স্মরণ করিয়ে দেয় সংঘাতের কঠিন রূপ। যুদ্ধবিরতির ২য় মাসে প্রবেশ করলেও আতঙ্ক আর অনিশ্চয়তা এখনও গাজাবাসীর নিত্যসঙ্গী। উৎসবের দিনগুলোর মধ্যেই আবারও শোনা গেছে হামলার খবর। ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের প্রার্থনা করতে হয়েছে অনেককে। গাজায় এবারের বড়দিন তাই রঙিন আলো বা বড় আয়োজনের নয়, এটি নীরব প্রার্থনার, শান্তির আকাঙ্ক্ষার। যুদ্ধবিরতির মাঝেও মানুষ এখনও অপেক্ষায় কবে সত্যিকার অর্থে শান্তি ফিরবে তাদের জীবনে। চৈতি সরোয়ার, ৭১। ক্রিসমাসের রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টানা বৃষ্টি ও প্রচণ্ড ঝড়ে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। একই দুর্যোগে এখনো পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে, সেই সাথে প্রায় ১ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকার বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি ছিল। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কিছু অংশে প্রায় 27 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। এর ফলে বহু এলাকা প্লাবিত হয়, গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যায় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। বাড়তে থাকা পানিতে আটকে পড়া যানবাহন থেকে যাত্রীদের উদ্ধারে জরুরি পরিষেবাকে একাধিক অভিযান চালাতে হয়েছে। পরিস্থিতির অবনতির পর গভর্নর লস অ্যাঞ্জেলেস সহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। শুক্রবার পর্যন্ত ঝড়টি অব্যাহত থাকতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় এলাকার জঙ্গি গোষ্ঠী আইএসকে লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে, যারা বিশেষ করে খ্রিস্টানদের টার্গেট করে হত্যা করছে। মার্কিন সেনারা একাধিক নির্ভুল হামলা চালিয়েছে বলেও পোস্টে উল্লেখ করেছেন তিনি। তবে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প তার পোস্টে আরও বলেছেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদকে সফল হতে দেবে না। অন্যদিকে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন যে তিনি নাইজেরিয়ার সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। পরে মার্কিন আফ্রিকা কমান্ড জানিয়েছে, সোকোটো রাজ্যে নাইজেরিয়ার সাথে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে। নাইজেরিয়ার বর্নো রাজ্যের একটি মসজিদে নামাজ পড়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় অন্তত 5 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্নো রাজ্য পুলিশ কমান্ড এক বিবৃতিতে বলছে, বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে মাগরিবের নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণটিকে আত্মঘাতী হামলা বলে মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। দেশটির জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এবং এর একটি শাখা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স এই শহরে দীর্ঘদিন ধরে সক্রিয়। এর আগেও তারা মসজিদ এবং জনকর্ণী এলাকায় আত্মঘাতী হামলা এবং আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে। তানজানিয়ার কিলিমানজারো পর্বতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হেলিকপ্টারটি একটি মেডিকেল উদ্ধার অভিযানে ছিল। তানজানিয়ার ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন গাইড এবং একজন চিকিৎসক আছেন, উভয়ই তানজানীয়। তাদের পাশাপাশি হেলিকপ্টারটি জিম্বাবুয়েন পাইলট, চেক রিপাবলিকান থেকে আসা 2 পর্যটক নিহত হয়েছেন। হেলিকপ্টারটি বুধবার পর্বতের বারাফু ক্যাম্পের কাছে বিধ্বস্ত হয়। ভেনেজুয়েলার তেল রপ্তানি কার্যত বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে বিশেষ নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। আগামী অন্তত 2 মাস মার্কিন বাহিনী মূলত ভেনেজুয়েলার তেল পরিবহনের উপর নজরদারি এবং নিয়ন্ত্রণে কাজ করবে বলে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা। রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, আপাতত সামরিক হামলার বদলে অর্থনৈতিক চাপ প্রয়োগে বেশি গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে ভেনেজুয়েলা সরকারকে চাপে ফেলাই এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে খুব স্পষ্ট না হলেও ব্যক্তিগতভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর ক্ষমতা ছাড়ার চাপ দিচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স। ট্রাম্প সম্প্রতি বলেছেন, মাদুরোর জন্য ক্ষমতা ছেড়ে চলে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। মার্কিন কর্মকর্তাদের দাবি, চলমান চাপ অব্যাহত থাকলে আগামী জানুয়ারির শেষ নাগাদ ভেনেজুয়েলা ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়তে পারে, যদি না তারা যুক্তরাষ্ট্রের শর্তে বড় ধরনের ছাড় দেয়। যুক্তরাজ্যে 2 অনলাইন প্রচার কর্মী সহ 5 ইউরোপীয় নাগরিকের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন ইউরোপীয় নেতারা। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির জ্যেষ্ঠ এমপি টি অনুভুরা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করার প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। ব্রিটিশ পার্লামেন্টের প্রযুক্তি বিষয়ক সিলেক্ট কমিটির চেয়ারম্যান বলেন, কারো বক্তব্যের সাথে একমত হতে না পেরে তাকে নিষিদ্ধ করা সেই বাক স্বাধীনতাকেই বাধাগ্রস্ত করে, যা রক্ষার দাবি করছে মার্কিন প্রশাসন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ভিসা না দেওয়ার এই ঘটনাকে ভীতি প্রদর্শন হিসেবে বর্ণনা করেছেন। এটিকে অগ্রহণযোগ্য ও সার্বভৌমত্বের উপর আঘাত বলে অভিহিত করেছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। প্রত্যাবাসন বা বিতরণের লক্ষ্যে আটক অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্র জুড়ে 22টি গুদাম নির্মাণ করা হবে, আর সেই গুদামে যুক্তরাষ্ট্রে প্রায় 80,000 অবৈধ অভিবাসীকে রাখার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ খবরে জানানো হয়েছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, গুদামগুলোতে 15টি ছোট আকারের কেন্দ্র স্থাপন করা হবে। প্রতিটিতে 500 থেকে 1500 লোক থাকবে। বিশাল এই গুদামগুলো ভার্জিনিয়া, টেক্সাস, লুইজিয়ানা, অ্যারিজোনা, জর্জিয়া এবং মিজৌরির প্রধান লজিস্টিক হাবগুলোর কাছাকাছি স্থাপন করা হবে। প্রতিবেদন মতে, মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগ আটকদের রাখার জন্য কমপক্ষে 22টি গুদাম স্থাপনের জন্য ঠিকাদারদের সাহায্য চেয়েছে। বর্তমানে মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি 70,000-এর বেশি অভিবাসী আটক রয়েছেন। 2026 সালের মধ্যে তাদের সবাইকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতি কঠোর করেছেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের আটক করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার অবৈধ অভিবাসীদের জন্য গুদাম নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের যৌন অপরাধী প্রয়াত জেফ্রি অ্যাপস্টেইন সংশ্লিষ্ট আরও 10 লাখের বেশি নথি খুঁজে পেয়েছেন মার্কিন কর্মকর্তারা। আগামী কয়েকদিনের মধ্যে এসব নথি প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এবং নিউ ইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা বিচার বিভাগকে এসব নথি খুঁজে পাওয়ার কথা জানান। বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, ভুক্তভোগীদের সুরক্ষা দিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনজীবীরা কাজ করছেন। যত দ্রুত সম্ভব নথিগুলো প্রকাশ করা হবে। সব নথি প্রকাশ করতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলেও জানিয়েছে বিচার বিভাগ। বিচার বিভাগ এর আগে অ্যাবস্টেইন সংক্রান্ত হাজার নথি প্রকাশ করেছে। এ পর্যন্ত প্রকাশ করা নথিগুলোতে ভিডিও, ছবি, ইমেল এবং তদন্ত প্রতিবেদন রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি করা খসড়া পরিকল্পনা নিয়ে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন রাষ্ট্রদূতদের সাথে তার ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন যে 20 দফা পরিকল্পনাটির সংবেদনশীল বিষয়গুলো নিয়ে এখনো কাজ করা বাকি আছে। মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধান করা সম্ভব বলে জানান তিনি। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা রুস্তেম উমেরভ মার্কিন প্রতিনিধিদের সাথে আলোচনা চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি করা খসড়া পরিকল্পনার সর্বশেষ সংস্করণের শর্তে বেশ কিছু ছাড় পেয়েছে কিয়েভ। 20 দফা পরিকল্পনাটি বর্তমানে মস্কোর পর্যালোচনায় রয়েছে। ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় একটি স্লিপার বাস এবং ট্রাকের সংঘর্ষে আগুন লেগে কমপক্ষে 10 জন যাত্রী নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগাও যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ডিভাইডার টপকে এসে বাসটিকে ধাক্কা দেয়। ট্রাকটি বাসের জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানলে মুহূর্তে বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনা কবলিত বাসটিতে মোট 32 জন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর বাসটি পুরোপুরি আগুনে পুড়ে যায়। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের পরিবারকে 2 লাখ রুপি এবং আহতদের জন্য 50,000 রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। মঙ্গলবার বঙ্গোপসাগরে দেশটির সাবমেরিন INS অরিঘাত থেকে KA-4 ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। পরীক্ষা চালানো হয় বিশাখাপত্তনম উপকূলের কাছে। ক্ষেপণাস্ত্রটি 3,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের সমুদ্রভিত্তিক পরমাণু আঘাত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য KA-4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি 2024 সালের 29 আগস্ট ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে স্থল, আকাশ এবং সমুদ্র এই 3 মাধ্যম থেকেই পরমাণু অস্ত্র নিক্ষেপ সক্ষম সীমিত সংখ্যক দেশের তালিকায় ভারতের অবস্থান আরও দৃঢ় হলো। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে তার সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম দানিশ রাও। তিনি 11 বছর ধরে ক্যাম্পাসের ভেতরে অবস্থিত ABK হাই স্কুলে কম্পিউটার সায়েন্স পড়াতেন। বুধবার রাত 8:50 দিকে দানিশ যখন 2 সহকর্মীর সাথে হাঁটছিলেন, তখন স্কুটারে চড়ে আসা 2 ব্যক্তি তাদের পথ আটকান। তারা পিস্তল দেখিয়ে তাদের ভয় দেখান। অজ্ঞাত অস্ত্রধারীরা দানিশকে অন্তত 3টি গুলি করেন। 2টি গুলি সরাসরি তার মাথায় বিদ্ধ হয়। পুলিশ জানিয়েছে ওই 2 ব্যক্তি দানিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। গুলির ঘটনার পরপরই দানিশকে জওহরলাল নেহরু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে খুনিদের শনাক্ত করতে এবং ধরতে 6টি বিশেষ দল গঠন করা হয়েছে। তারা CCTV ফুটেজ খতিয়ে দেখছে।
মিয়ানমারের সাধারণ নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রবিবার ২৮ ডিসেম্বর। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর এই নির্বাচন বেসামরিক শাসনে প্রত্যাবর্তনের পথ সুগম করবে বলে দাবি করেছে দেশটির সামরিক সরকার। মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং ঘোষণা করেন, রবিবারের সাধারণ নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে বেছে নেবেন। ৫ বছর ধরে সামরিক জান্তার শাসনের মুখে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার। এরই মধ্যে ২৮ ডিসেম্বর থেকে দেশটিতে জাতীয় নির্বাচনের আয়োজন করেছে জান্তা সরকার। এই নির্বাচন কতটা স্বচ্ছ হবে বা তাতে জনগণের মতের কতটা প্রতিফলন হবে তা নিয়ে দেশ ও দেশের বাইরে বহু বিতর্ক রয়েছে। অনেকেই একে দেখছেন জান্তার ক্ষমতা পোক্ত করার একটি হাতিয়ার হিসেবে। বিশ্লেষক এবং কূটনীতিকরা জানিয়েছেন, দক্ষিণ পূর্ব এশীয় দেশটিতে একটি স্থিতিশীল প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্য সুদূর প্রসারী, কারণ গৃহযুদ্ধ এখনো চলছে এবং বেসামরিক লোকদের আড়ালে সামরিক নিয়ন্ত্রিত সরকার বিদেশে সমর্থন অর্জন করবে সেই সম্ভাবনা কম। এবারের ভোট গ্রহণের ২টি ধাপ নির্ধারিত হয়েছে, ২৮ ডিসেম্বর ও ১১ জানুয়ারি। মোট ৩৩০টি টাউনশিপের মধ্যে ২০২টিতে প্রথম ২ ধাপে ভোট গ্রহণ হবে। গৃহযুদ্ধ চলমান থাকায় বাকি এলাকাগুলোতে কবে ভোট হবে তা স্পষ্ট নয়। ভোট গণনা বা ফল ঘোষণার কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। এবারের নির্বাচনে ৪,৯৬৩ জন প্রার্থী নিবন্ধন করেছেন। ৬টি রাজনৈতিক দল দেশব্যাপী প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ৫১টি দল কেবল একটি অঞ্চল বা রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে মোট ৬৬৪টি আসন রয়েছে। এর মধ্যে নিম্নকক্ষে ৪৪০টি এবং উচ্চকক্ষে ২২৪টি আসন। নির্বাচনের পর ৯০ দিনের মধ্যে নতুন সংসদের অধিবেশন বসতে হবে। গেল ৩৫ বছরে মিয়ানমারে মোট ৪টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ২০২০ এবং ২০১৫ সালের নির্বাচনে জয়লাভ করেছিল, তবে নির্বাচনে জালিয়াতি হয়েছে এমন অভিযোগ এনে ২০২১ সালে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। অভ্যুত্থানের পর নির্বাচন কমিশন দলটিকে বিলুপ্ত করে দিয়েছে। অন্যান্য অনেক জান্তা বিরোধী রাজনৈতিক দল এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না। মনিরুজ্জামান বাবু, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০ আবারও হাজির হবে বিশ্বচোখ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল, ৭১ সাথে থাকুন।